স্বাস্থ্য দুরন্তমন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর বার্ন ইনজুরি নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রাশিদুল আলম। স্যার, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা প্রায়ই দেখি শিশুরা দৌড়াদৌড়ি করতে বা খেলাধুলো করতে গিয়ে দুর্ঘটনাবশত তাদের হাতে বা পায়ে শরীরের কোনো অংশে পুড়িয়ে ফেলে। এই বার্ন ইনজুরি নিয়ে আপনি যদি আমাদের একটু বিস্তারিত বুঝিয়ে বলতেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যদি বলতে চাই, বেশিরভাগ বাচ্চাদের বেলায় পোড়া রোগী বা বার্ন ইনজুরিগুলো হয় গরম পানি অথবা গরম খাবার, গরম দুধ অথবা তরকারি, এগুলো দিয়েই বেশি হয়, যেটাকে আমরা স্ক্যাল্ড ইনজুরি বলছি। স্ক্যাল্ড ইনজুরি যদি কোনো কারণে, আমরা জানি যে ফুটন্ত পানির তাপমাত্রা মোর দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সেটা যদি আমাদের শরীরে ওপেন স্কিনে মোর দেন 1 সেকেন্ডের বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের বার্ন ইনজুরি হতে পারে। এবং যত সময় দীর্ঘ হবে ইনজুরির পরিমাণ তত বেশি হবে। এবং সেক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশনে যেটা বলতে পারি যে স্ক্যাল যদি হয়, আমরা সাধারণত দেখি যে যদি গরম পানি অথবা গরম দুধ অথবা তরকারি যদি পুড়ে, সেক্ষেত্রে ফুসকা পড়ে। এবং অনেক সময় দেখা যায় যে স্কিনের উপরে একটা ফুসকা, ভিতরে পানি জমে আছে, কিন্তু বাইরের যে আবরণটা সেটা অক্ষত, সেক্ষেত্রে সেটাকে আমরা স্ক্যাল বলি। এগুলো সাধারণত আমাদের সার্জিক্যাল ভাষায় যদি ক্লাসিফিকেশন বা সংজ্ঞায়িত করতে চাই, 1st ডিগ্রি বার্ন, 2nd ডিগ্রি বার্ন, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি হয়। বাচ্চাদের বেলায় বেশিরভাগ ক্ষত আমরা পাই, বার্ন ইনজুরি, স্ক্যাল্ড ইনজুরি পাই। এছাড়াও ডিপ বার্নও হতে পারে। আদার্স বার্ন যেগুলো বললাম, যে কোনো কারণে আগুনের দ্বারা যদি হয় বা কোনো কারণে গায়ে যদি কাপড় থাকে, কাপড়ে আগুন লেগে যায়, সেক্ষেত্রেও বার্ন ইনজুরিটা মারাত্মক হতে পারে। আমাদের শরীরের যে স্কিন হচ্ছে শরীরের সব থেকে বড় অর্গান, সুতরাং এই অর্গানের যে ক্ষতটা হয় সেটাকে আমরা সাধারণত বার্ন ইনজুরি বলছি। যদি এরকম পুড়ে যায় কোনো দুর্ঘটনাবশত, সেক্ষেত্রে প্রাথমিক কিছু মেজার নিতে হবে এবং ডাক্তারের কাছে চলে আসতে হবে। সেক্ষেত্রে এই পদক্ষেপগুলো কি কি হবে? সেটা হচ্ছে যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে বার্ন যে বস্তু দ্বারা হয়েছে সেটা থেকে সরিয়ে ফেলা। যদি গরম পানি হয়, তাহলে গরম পানি ওই আর যাতে যতটুকু ইনজুরি হয়েছে বা পুড়ে গিয়েছে আরও যেন না হয়, কারণ আমি আগেই বলেছি সময় যত বাড়বে ইনজুরির পরিমাণ, ক্ষতর পরিমাণ তত বাড়বে। সেক্ষেত্রে সাথে সাথে আমাদের নর্মাল যে ট্যাপ ওয়াটার আছে বা নর্মাল যে পানিটা আছে, সেই পানি দিয়ে অনেকক্ষণ, এবং আমরা বলি 20 থেকে 25 মিনিট থেকে আধা ঘন্টা কন্টিনিউয়াস আমরা ওই অংশটুকুতে, যে অংশটা ক্ষতস্থানে, পানি ঢালবো। এবং তার পরবর্তীতে আমরা যেটা করব যে যদি গায়ে কোনো জামা কাপড় থাকে, বাচ্চাদের গায়ে যদি কোনো জামা কাপড় থাকে, সেই জামা কাপড়টাকে খুলে ফেলবো। যদি অনেক সময় মেয়ে বাচ্চাদের গায়ে বিভিন্ন অর্নামেন্টস থাকে, সেগুলা খুলে ফেলবো, কারণ এগুলো আমাদের টেম্পারেচারটাকে অ্যাবজর্ব করবে এবং বার্ন ইনজুরিটাকে আরও বাড়িয়ে দিবে। সেক্ষেত্রে এগুলো থেকে রিমুভ করার পর, পানি দেওয়ার পর আমরা পরবর্তী মেজারমেন্টগুলো নিব। আমাদের অনেকেরই ভুল ধারণা আছে, আমরা প্রায়ই পাই যে পুড়ে গেলে সেক্ষেত্রে অনেক কিছু লাগিয়ে তারপর ডাক্তারের কাছে আসেন। হ্যাঁ, আমরা দেখে থাকি যখন ঘরে বাড়িতে কোথাও পুড়ে যায় শিশুদের, তখন তাদের ডিম লাগানো হয় বা টুথপেস্ট লাগানো হয়, বা গ্রামের দিকে দেখা যায় যে গোবরও লাগাচ্ছে। স্যার, এটা কি কতটা যুক্তিযুক্ত? না, এটা আসলে যুক্তিযুক্ত না। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র নর্মাল ট্যাপ ওয়াটার বা নর্মাল তাপমাত্রা যে পানিটা থাকে, শুধুমাত্র সেটাই দিতে বলি। এবং যদি দিতেই হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যান্টিসেপটিক কোনো ক্রিম বা বার্নের জন্য যে স্পেশাল কিছু আমাদের ক্রিম পাওয়া যায়, সেগুলো দেওয়া উচিত। কিন্তু অন্যান্য জিনিস যেটা আপনি বললেন, যে টুথপেস্ট বা অন্যান্য বিভিন্ন পেস্ট লাগানো হয় শরীরে, সেগুলো ইনফেকশনটাকে আরও বাড়িয়ে দেয়। স্যার, যদি কোথাও পুড়ে যায়, তাহলে বাড়িতে কি কি ব্যবহার করা উচিত? শুধুমাত্র স্বাভাবিক পানি দিয়ে পরিষ্কার করতে বলি, যাতে ইনজুরির পরিমাণ আর না বাড়ে, যতটুকু হয়েছে আর যেন না বাড়ে। কারণ আমরা বাচ্চাদের বেলা যেটা হয়, যে আপনি জানেন যে বার্নের চিকিৎসা কিন্তু কত পার্সেন্ট হয়েছে তার উপর নির্ভর করবে। আমরা সাধারণত হসপিটাল অ্যাডমিশন ক্রাইটেরিয়া বলতে বাচ্চাদের 5% অর মোর, 5 to 10%, এবং কিছু স্পেশাল এরিয়াতে যদি হয় তাহলে যত কম পার্সেন্টই হোক আমরা হাসপাতালে ভর্তি হতে বলি। যেমন হাত, যেমন ফেস, মুখের কোনো অংশ, যে কোনো জয়েন্ট অথবা পেরিনিয়াল রিজিয়ন, যেমন আপনার
পায়খানা পেশাবের রাস্তার জায়গা অথবা যে কোনো জায়গা ভাইটাল যে জায়গাটা কাছে চোখের মধ্যে যদি হয়, অথবা কিছু বার্ন ইনজুরি আছে যেগুলা খুবই অল্প পরিমাণ হলেও আমাদের ক্ষতির পরিমাণ বেশি হয়। সাধারণত আমরা বার্ন পেশেন্টটাকে যখন পার্সেন্টেজ হাসপাতালে করি, তো প্রথমে যেটা হয় যে যদি পরিমাণটা বেশি হয়, আমরা সাধারণত 10% বলি, কারণ আমরা টোটাল বডিটাকে 100%-এ ভাগ করি। তার মধ্যে মাথা, 2 হাত, পা, বুক এবং পেটের সামনের অংশ, পেছনের অংশ, পায়ের সামনের অংশ, পেছনের অংশ, এভাবে রুল অফ 9 যেটা আমরা বলি, রুল অফ 9 মানে সবগুলো 9টা অংশ 9 দিয়ে গুণ করি এবং পেরিনিয়াল রিজন যেটা সেটাকে 1% ধরে আমরা বার্ন এরিয়াটাকে ভাগ করি। কিন্তু বাচ্চাদের বেলায় একটু ব্যতিক্রম থাকে। বাচ্চাদের বডি সারফেস এরিয়ায় মাথার অংশটা বেশি থাকে পায়ের তুলনায়, পা এবং হাতের তুলনায়। সেক্ষেত্রে ফেসের যে কোনো অংশ এবং বুক, পেট এবং যে কোনো জয়েন্ট যদি ইনভলভ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে সাথে হাসপাতালে আনতে হবে। সেটা সুপারফিশিয়াল বার্ন বা ডিপ বার্ন যেটাই হোক, হাসপাতালে নিয়ে আসতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যখনই মানে পোড়া বা ক্ষতস্থান একটু বড় হবে বা এরকম মুখে, হাতে, পায়ে এসব বিশেষ জায়গায় হয়ে থাকে, তাহলে আমাদের শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। জি অবশ্যই। এবং আপনি যে পোড়াটা কিভাবে হলো সেটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আমি আগেই বলেছি যে 1st ডিগ্রি বার্ন, 2nd ডিগ্রি বার্ন, 3rd ডিগ্রি বার্ন। আমাদের 1st ডিগ্রি এবং 2nd ডিগ্রির সুপারফিশিয়াল যে বার্নটা সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টেই ভালো হয়ে যায়। কিন্তু যদি 3rd ডিগ্রি বার্ন এবং ডিপ বার্ন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেটিভ ম্যানেজমেন্ট লাগে, স্কিন গ্রাফট লাগে। না হলে পরবর্তীতে বার্ন যখন শুকাবে তখন আমরা জানি যে পোস্ট বার্ন কন্ট্রাকচার, যে হাতের যে অংশে বা মুখের যে অংশ, অনেক সময় ওই অংশটা শুকানোর পর ঘাড় একদিকে বাঁকা হয়ে গেল বা হাতটা বাঁকা হয়ে গেল, আঙ্গুলগুলা একটার সাথে একটা জোড়া লেগে গেল, বা বুকের অংশ বা সামনের যে অংশটা, পেটের, পায়ে সব জায়গাটা একটা আগলি স্কার হয়। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বাচ্চার স্বাভাবিক বা আমরা বাচ্চা বা জীবনযাপনের জন্য সেটা ব্যাঘাত ঘটাবে, কারণ স্বাভাবিক লাইফ লিড সে করতে দিবে না। স্যার, দুর্ঘটনা ঘটা থেকে হাসপাতালে নেওয়া পর্যন্ত এই মধ্যে সময়টুকু কি কি সতর্কতা মেনে চলা উচিত? বার্ন ইনজুরি হলে অনেকে যেটা করে যে বরফ দেয়, নারিকেল তেল দেয়, এগুলো দেওয়া যাবে না। এবং ওকে কোনো খাবার দেয় না, কিন্তু অবশ্যই তাকে খাবার দিতে হবে, কারণ স্কিন যেহেতু আমাদের শরীরের সবথেকে লার্জেস্ট অর্গান এবং এটা কিন্তু আপনার যেটা আমরা বলি যে ওয়াটারপ্রুফ, মানে শরীরের ভিতর থেকে পানিটাকে বাইরে যেতে দেয় না। কিন্তু যে অংশটা বার্ন ইনজুরি হলো সে কিন্তু কন্টিনিউয়াস ফ্লুইড লস, ইভাপোরেট করছে, মানে আমাদের শরীর থেকে পানিটা চলে যাচ্ছে, সে কিন্তু ডিহাইড্রেশনে চলে যাবে। যদি আপনার সময়টা বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু ওর রেনাল ফেলিওর হইতে পারে, বাচ্চার শকে, যেটা আমরা বলি হাইপোভলিমিক শকে যেতে পারে, এবং পরবর্তীতে আরও তো জীবাণুর দ্বারা ইনফেকশন হইতে পারে। সেক্ষেত্রে বাসা থেকে হাসপাতাল পর্যন্ত আনা পর্যন্ত আমরা বলতে পারি যদি কোনো কারণে স্যালাইন দেওয়া না যায় সেক্ষেত্রে তাকে স্বাভাবিক পানি খাওয়াবে, অথবা যদি সম্ভব হয় ডাবের পানি খাওয়াতে পারে, অথবা স্যালাইন যদি একটু বড় বাচ্চা হয় স্যালাইন খাওয়াতে পারে, নর্মাল স্যালাইন যেটা, সেটা আমরা ওর স্যালাইন যেটা সেটা পরিমিত খাওয়াতে পারে। আবার বাচ্চাদের বেলায় ওর স্যালাইন দেওয়ার জন্য, ওর স্যালাইন কিন্তু এক ধরনের ওষুধ, সুতরাং বেশি দেওয়া যাবে না। সেক্ষেত্রে স্বাভাবিক পানি খাবে এবং ডাবের পানি খেতে পারে। এছাড়া কি স্যার ক্ষতস্থানীকে ব্যান্ডেজ করে নিয়ে যাওয়া যাবে? আসলে বার্নের জন্য ব্যান্ডেজ খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ হচ্ছে আমরা প্রাথমিকভাবে তো তাকে পানি দিয়ে পরিষ্কার করেছি। যদি অন্য কোনো ডার্টি জিনিস বা জীবাণু কন্টামিনেশনে না আসে সেক্ষেত্রে ব্যান্ডেজের আপাতত কোনো দরকার নাই। আর আমাদের যেটা হয় যে প্রথমেই বলেছি যে পানি দিয়ে, গরম পানি দিয়ে যেটা পুরে, আমরা বলেছি যে 1st ডিগ্রি বা 2nd ডিগ্রি বার্ন, সেক্ষেত্রে যদি ফুসকা পড়ে সেক্ষেত্রে তো বাইরের লেয়ারটা ইনট্যাক্ট থাকে, সেক্ষেত্রে কন্টামিনেশনের সম্ভাবনা কমে থাকে। যদি ডিপ বার্ন হয় বা গায়ে কোনো কাপড় থাকে অথবা আগুনে পুড়ে যায়, সেক্ষেত্রে যদি বাইরের অংশটা পুড়ে যায়, ভিতরের যে চামড়ার লেয়ারটা আমরা যদি দেখি যে সাদা সাদা দেখা যায়, তখন বুঝতে হবে যে সে বার্নের মাত্রাটা বেশি এবং ডিগ্রিটা হায়ার, 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি হতে পারে সেক্ষেত্রে। সুতরাং ব্যান্ডেজটা খুব একটা জরুরি না। স্যার, আপনি 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি বার্নের কথা বললেন। এ বিষয়ে স্যার আমাদের খুব একটা স্পষ্ট ধারণা নেই, এ ব্যাপারে যদি একটু বুঝিয়ে বলতেন। আসলে এটা একজন ক্লিনিশিয়ান বা ডাক্তার সেই মেজার করবেন যে আসলে বার্নের পার্সেন্টেজটুকু কতটুকু হয়েছে এবং সেটা কোন ডিগ্রিতে পড়ে। যদি আমরা চিকিৎসার ক্ষেত্রে বলতে চাই, সাধারণত 1st ডিগ্রি বার্ন যেটা হয় যে অনেক রৌদ্রে বা অনেক তাপে যদি কেউ থাকে, তাপে থাকলে সাধারণত চামড়াটা লালচে লালচে ভাব হয়ে যায় বা গোলাপি হয়ে যায়,
সেক্ষেত্রে কোনো ফুসকা পড়ে না, সেটা সাধারণত 1st ডিগ্রির মধ্যে পড়ে, যেটাকে আমরা বলি সানবার্ন যেটা বলতে পারি। এছাড়া সুপারফিশিয়াল বার্নের মধ্যে আরও যেটা বলি যে স্ক্যাল্ড, যেটা আপনি আগেই বলেছেন যে গরম পানি পড়লে যেটা হয় ফুসকা হয় কিন্তু বাইরের লেয়ারটা ইনটেক থাকে, এটা 1st ডিগ্রি বার্ন। এছাড়া অনেক সময় ফুসকাটা হয় এবং বাইরের চামড়াটা ফেটে যায় বা গলে যায়, ভিতর থেকে পানিটা কন্টিনিউয়াস পড়তে থাকে, সেটা কিন্তু সুপারফিশিয়াল বার্ন, ওয়ান কাইন্ড অফ সুপারফিশিয়াল বার্ন। এগুলো ডিপ বার্ন না, এটা পার্শিয়াল থিকনেস সুপারফিশিয়াল বার্ন। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এই ডিগ্রিগুলো আসলে ডাক্তাররাই মেজার করবেন এবং কিছু সিমটম থাকে যেটা আমরা দেখে এবং বুঝতে পারি যে এবং কতটুকু সময় যে আগুনটা অথবা গরম পানি অথবা তরকারি অথবা যে সাবস্টেন্স দিয়ে পুড়েছে সেটা কতটুকু কন্ট্যাক্টে ছিল, সেটার উপরে ডিপেন্ড করে আসলে ডিগ্রিগুলো হয়। স্যার আমরা পানিতে বা আগুনে পুড়িয়ে যে বার্নগুলো হয় এ সম্পর্কে জানলাম। স্যার অনেক সময় তো ইলেকট্রিক শকেও কি বার্ন হতে পারে? যে ইলেকট্রিক বার্ন অলওয়েজ ডিপ বার্ন এবং এটা অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এবং ইলেকট্রিক বার্নে শুধু যে অংশটা পুড়ে সেই অংশটুকুই পুড়ে না, ইলেকট্রিসিটি শরীরের ওই অংশ দিয়ে এক্সিট পয়েন্ট দিয়ে বের হয়ে যায়। সুতরাং আমরা জানি যে আমাদের হার্ট, যেটা আমাদের হৃদযন্ত্র, সেটা একটা পেসমেকার আছে, সেই পেসমেকার ইলেকট্রিসিটির মাধ্যমে কিন্তু পাম্প করে। সুতরাং যদি কোনো কারণে ইলেকট্রিসিটি সেটাকে হ্যাম্পার করে তাহলে আমাদের হার্ট বন্ধ হয়ে যেতে পারে এবং মারাও যেতে পারে। স্যার এই যে আগুন বা গরম পানি, গরম দুধে শিশুদের শরীরের কোনো অংশ পুড়ে গেল বা ত্বকের কোনো অংশ উঠে গেল, এই সব যে ক্ষতস্থান, এখান থেকে কি কোনো পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে বা এই দাগ দূর করার কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। আমি আগেই বলেছি যে যদি পুরাটা আপনার থিকনেস পার্শিয়াল থিকনেস হয় সেক্ষেত্রে মোটামুটি কমপ্লিট হিল হয়ে যায় এবং সেক্ষেত্রে কন্ট্রাকচার বা কুচকে যাওয়া, একদিকে বেঁকে যাওয়া বা আগলি স্কার হয় না। যদি শুধুমাত্র ডিপ বার্ন হয় এবং পরিমাণ বেশি হয়, কোনো যে অংশটাকে যেমন ফোল্ডেবল ফ্লেক্সিবল, হাত বা যে কোনো জয়েন্ট, ঘাড়, গলা, এসব জায়গায় যদি হয় এবং কিছু কিছু এরিয়া যেমন এন্টেরিয়র চেস্ট ওয়াল, বুকের সামনের দিকে অংশ, পেটের সামনের দিকে অংশ, যদি কোনো কারণে ডিপ বার্ন হয় সেক্ষেত্রে ক্ষতগুলা আগলি স্কার হওয়ার সম্ভাবনা বেশি। এবং আরেকটা কারণ আছে যে দেখা গেল যে সুপারফিশিয়াল বার্ন হলো কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে ইনফেকশন হলো, বাড়িতে চিকিৎসা করলো না, ঠিকমতো হাসপাতালে আনলো না, ইনফেকশন হয়ে গেলেও কিন্তু সেটা আগলি স্কার বা পোস্ট বার্ন কন্ট্রাকচার যেটা আমরা বলি সেটা হতে পারে। স্যার এই যে ক্ষতস্থানে একটা দাগ থেকে যায়, এই দাগটা নির্মূলের বা এর কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, সুপারফিশিয়াল বার্ন সাধারণত আমরা উইদিন 3 থেকে 6 মাসের মধ্যে কমপ্লিট হিল হয়ে যায়, কিন্তু একটু হালকা সাদা থেকে যায়, কিন্তু এটা পরবর্তীতে ঠিক হয়ে যায়। কারণ মেলাটোনিন যেটা মেলানিন আমরা যেটা বলতেছি স্কিনের যে নর্মাল কালারের জন্য যেটা, সেটা হয়তো বা সবসময় প্রপার কালার আসবে না, কিন্তু কন্ট্রাকচার যদি না হয় আদার কোনো সমস্যা হয় না সাধারণত। স্যার আমরা একটা টার্ম খুব বেশি শুনে থাকি যে প্লাস্টিক সার্জারি করতে হয়, সেটা পোড়া বা বার্নের ক্ষেত্রেও হয়, তো কোন কোন ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করা যেতে পারে? সেক্ষেত্রে আমরা আগেই বলেছি যে ডিপ বার্ন যদি হয়, এই পোস্ট বার্ন কন্ট্রাকচার কমানোর জন্য আমরা সাধারণত চামড়া ওই অংশটাকে ফেলে দিয়ে আমরা শরীরের অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে আমরা থাইয়ের মিডিয়াল অ্যাসপেক্ট থেকে নিতে পারি, স্কিন গ্রাফট করে দিই। স্কিন গ্রাফট করে দিলে সেটা একদম নর্মাল স্কিনের মতো পরবর্তীতে হবে এবং কোনো কন্ট্রাকচার হবে না বা আগলি স্কার হয় না। সেক্ষেত্রে যদি ডিপ বার্ন হয় অবশ্যই সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে, এবং যদি যারা আগে ট্রিটমেন্ট নিল না, তার পোস্ট বার্ন কন্ট্রাকচার হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও প্লাস্টিক সার্জারি করা যায় এবং স্কিন গ্রাফট করে সেটাকে অনেকটা স্বাভাবিকের মতো করে দেওয়া যায়। স্যার আমরা গ্রামের দিকে একটা বিষয় দেখি যে যখন কারো পুড়ে যায় সেক্ষেত্রে তারা ডাক্তারের কাছে না এসে কবিরাজের কাছে দেয় এবং দেখা যায় তারা বিভিন্ন রকম মলম বা জিনিসপাতি দিচ্ছে বা বালু দিয়ে কি সব করছে, এতে পরবর্তীতে তার জীবন ঝুঁকি কতটা থাকে? জীবন ঝুঁকি অনেকটা বেড়ে যায়, কারণ ইনফেকশনের চান্স বেড়ে যায় এবং সেক্ষেত্রে অনেক সময় বললাম যে আপনার হাইপোভলিমিক শক থেকে শুরু করে সেপটিক শক যেটা আমরা বলি জীবাণু দিয়ে হয়, জীবন ঝুঁকির সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। স্যার আমরা অনেক সময় শুনে থাকি যে শিশুদের শ্বাসনালীতেও বার্ন হয়েছে বা পুড়ে গেছে, এ বিষয়ে যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলতেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। কারণ হলো অনেক সময় যদি কোনো ঘরে, বদ্ধ ঘরে যদি আগুন লেগে যায়, যেটার ভিতরে আমরা সবাই যদি দগ্ধ হই, সেক্ষেত্রে যে শ্বাস নিব, আবহাওয়াতে যে আগুনটা থাকে সেটা টেম্পারেচার অনেক বেশি থাকে, সেক্ষেত্রে গরম বাতাসেই আমাদের শ্বাস নিতে হয়। শ্বাস নিলে আমাদের যে ফুসফুসের যে শ্বাসনালীগুলো আছে, ফুসফুস সবগুলা পুড়ে যেতে পারে এবং সেটা খুবই ভয়ঙ্কর। সেক্ষেত্রে যেটা হয় পরবর্তীতে অবশ্যই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, যেটাকে আমরা আইসিইউ বলছি, আইসিইউ ম্যানেজমেন্ট লাগবে এবং সেক্ষেত্রে আমাদের মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়।
সেক্ষেত্রে কোনো গাফিলতি না করে, দেরি না করে দ্রুত হসপিটালে আসতে হবে। এবং সাধারণত দেখা যায় যে আমাদের পুরা রুগীগুলা পার্সেন্টেজ যাদের বেশি, এছাড়া ইনহেলেশন ইনজুরি রুগীগুলা বেশি সমস্যা হয় এবং তাদেরকে পরবর্তীতে আইসিইউ সাপোর্ট লাগে এবং কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হয় এবং পরবর্তী জটিলতাও অনেকাংশে বেড়ে যায়। স্যার, এই যে ইনহেলেশন বার্নের যে শিশুরা থাকে, এরা কি পুরোপুরি সুস্থ হতে পারে? এটা আসলে খুবই কঠিন সিচুয়েশন, কারণ হচ্ছে যে আমরা বাইরের অংশ পুড়ে গেলে আমরা সাধারণত বুঝতে পারি যে কত পার্সেন্ট তার শরীরের ইনজুরি হয়েছে, কিন্তু শ্বাসনালী ভিতরে যদি হয়, আপনি জানেন যে ফুসফুসের ভিতরে আমাদের অ্যালভিউলিগুলো থাকে, সেই অ্যালভিউলিগুলো ইনজুরি হয়ে যায়। অ্যালভিউলিগুলোর কাজ হচ্ছে আমাদের যে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, অক্সিজেন গ্রহণ করে। কিন্তু যদি অ্যালভিউলিগুলি ইনজুরি হয়, সেক্ষেত্রে তো আমাদের তাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিলেও তার অক্সিজেনের মাত্রাটা বাড়ে না। সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ওই মুহূর্তে খুবই ক্রিটিক্যাল কন্ডিশন হয় এবং সেটা আসলে পরবর্তীতে রিকভার করলেও তার পরবর্তী জীবনে শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকেই যেতে পারে এবং নর্মালের থেকে অনেক অংশে তার কমে যায়, শ্বাস নেওয়ার ক্ষমতা এবং স্বাভাবিক জীবনযাত্রায় অনেক ব্যাঘাত ঘটায়। আমাদের শিশুদের এই বার্ন বা পোড়া বা এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে আমাদের বাবা মায়েদের উদ্দেশ্যে যদি আপনি কিছু এটা বলতেন। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে যেটা আমরা সবথেকে বেশি করি যে গোসলের জন্য যে গরম পানিটা নেই, বেশিরভাগ মা অথবা বাবা যারাই নেন অথবা কাজের লোক যারাই নেন, আমরা পাতিলে চুলা থেকে পানিটাকে সরাসরি নিয়ে বাথরুমে নিয়ে ঢেলে দিই। বাচ্চারা খেলছে, বাচ্চারা খেলবে, এটাই স্বাভাবিক। বাচ্চারা দৌড়াচ্ছে, বাচ্চারা খেলছে, খাচ্ছে, হঠাৎ করে এসে লেগে গেল, তখন তার শরীরে ওই গরম পানিটুকু পড়ে যায় এবং বার্ন ইনজুরি হয়। এছাড়াও আমরা অনেক সময় যে দুধ গরম করি বা খাবার গরম করি অথবা গরম তরকারি রেখে দিই, বাচ্চারা খেলতে খেলতে সেখানে হাত দিয়ে দেয় অথবা পা দিয়ে দেয় অথবা ধাক্কা লেগে শরীরের কোনো অংশে পড়ে যায়, সেক্ষেত্রে তাদের বার্ন ইনজুরিগুলো হয়। সেক্ষেত্রে আমি যেটা বলবো মাদেরকে বিশেষ করে, যে যখন গোসলের জন্য পানি গরম করবেন, সেই পানিটা সরাসরি পাতিলটা না নিয়ে অন্য কোনো বালতি যেটা উপর থেকে ধরা যায় সেটাতে ঢেলে তারপর আপনারা গোসলের জন্য তৈরি করবেন অথবা বাথরুমে নেবেন। আর অন্যান্য যে খাবারগুলো গরম করেন বা তরকারি রান্না করেন বা বাচ্চাদের দুধ গরম করেন, সেক্ষেত্রে অবশ্যই ঢেকে রাখবেন, বাচ্চাদের থেকে দূরে রাখবেন, তাহলেই আমরা বাচ্চাদেরকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবো। স্যার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আলোচনা করলাম শিশুদের বার্ন ইনজুরি নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্ন রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।